ট্যাক্স রিটার্ন এই শব্দটা শুনলেই আমাদের অনেকের মাথায় কিন্তু হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে। এটা কি আমাকেও দিতে হবে? কাদের জন্য এটা আসলে বাধ্যতামূলক আর কাদের জন্য নয়? এই বিষয়টা প্রায় বেশ জটিল মনে হয়, তাই না? চলুন আজ আমরা একদম সহজ করে ধাপে ধাপে জেনে নিই কাদের জন্য ট্যাক্স রিটার্ন জমা দেওয়াটা মাস্ট। একদম প্রথম আর সবচেয়ে বেসিক নিয়মটা হলো কোনো ব্যক্তির বাৎসরিক আয় যদি সরকারের বেঁধে দেওয়া করমুক্ত সীমা পার হয়ে যায় তাহলে তো রিটার্ন দাখিল করতেই হবে। এটা আমরা প্রায় সবাই জানি। দ্বিতীয়টা হলো ধরুন গত ৩ বছরের মধ্যে যে কোনো একবার আপনার ট্যাক্স অ্যাসেসমেন্ট হয়েছে, মানে কর ধার্য করা হয়েছে, তাহলেও কিন্তু আপনাকে রিটার্ন জমা দিয়ে যেতে হবে। আর ৩ নম্বর পয়েন্টটা হলো যদি আপনার এমন কোনো ইনকাম থাকে যেটা হয়তো ট্যাক্স ফ্রি বা কম রেটে ট্যাক্সেবল, তাহলেও কিন্তু রিটার্ন দেওয়াটা বাধ্যতামূলক। কিছু ক্ষেত্রে আপনার আয় কত সেটা একদমই বিবেচনার বিষয় না। আপনি যদি নির্দিষ্ট কিছু পেশা বা ব্যবসার সাথে যুক্ত থাকেন তাহলে রিটার্ন দাখিল করাটা আপনার জন্য মাস্ট। সরকার আসলে এর মাধ্যমে বিভিন্ন পেশার মধ্যে একটা আর্থিক স্বচ্ছতা আনতে চায়। তো চলুন দেখি কোনগুলো সেই পেশা বা ব্যবসা। যেমন ধরুন কেউ যদি কোনো কোম্পানির ডিরেক্টর হন বা কোনো ফার্মের পার্টনার কিংবা কোনো বড় পদে আছেন যেমন ম্যানেজার বা এক্সিকিউটিভ, তাহলে রিটার্ন ফাইল করতেই হবে। শুধু প্রাইভেট সেক্টর না, সরকারি চাকরিজীবী হলেও একই নিয়ম। আর হ্যাঁ, ডাক্তার, আইনজীবী বা ইঞ্জিনিয়ারদের মতো কোনো রেজিস্টার্ড প্রফেশনাল বডির মেম্বার হলেও কিন্তু রিটার্ন জমা দিতে হবে। শুধু চাকরি বা পদই না, কয়েক ধরনের লাইসেন্স থাকলেও কিন্তু রিটার্ন দিতে হয়। যেমন ব্যবসা করার জন্য একটা ট্রেড লাইসেন্স থাকলে কিংবা আমদানি রপ্তানির জন্য আইআরসি বা ইআরসি সার্টিফিকেট থাকলে এই তালিকার মধ্যে পড়বেন। এছাড়াও ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স বা পরিবেশ ছাড়পত্রের মতো লাইসেন্স থাকলেও রিটার্ন দাখিল করাটা বাধ্যতামূলক। এই পার্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে আমরা দেখব কিভাবে আপনার কিছু অ্যাসেট বা বড় অঙ্কের টাকা পয়সার লেনদেন আপনাকে রিটার্ন ফাইলের আওতায় নিয়ে আসে। ধরুন ব্যবসা বা অন্য কোনো প্রয়োজনে কোনো ব্যাংক থেকে ২০ লাখ টাকার বেশি লোন নেওয়া হলো। যেই মুহূর্তে লোনটা নেওয়া হবে তখন থেকেই কিন্তু আয়কর রিটার্নের আওতায় চলে আসতে হবে। এর মাধ্যমে আসলে বড় বড় আর্থিক লেনদেনগুলো একটা মনিটরিংয়ের মধ্যে থাকে। একইভাবে সঞ্চয়পত্রের কথা ভাবুন। যদি ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনা হয়ে থাকে তাহলেও কিন্তু রিটার্ন দেওয়াটা আবশ্যক হয়ে পড়বে। এটা কিন্তু খুব কমন একটা সিনারিও, অনেকের ক্ষেত্রে এটা ঘটে। ঠিক সঞ্চয়পত্রের মতোই কোনো ব্যাংকে যদি ১০ লাখ টাকার বেশি ফিক্সড ডিপোজিট বা এফডিআর থাকে তাহলেও কিন্তু আয়কর রিটার্ন জমা দিতে হবে। শুধু লোন বা ডিপোজিট না, কিছু অ্যাসেট বা সম্পদের মালিকানাও কিন্তু একটা বড় কারণ। যেমন একটা গাড়ি থাকলে অবশ্যই মোটরসাইকেল বা থ্রি হুইলার বাদে রিটার্ন দিতেই হবে, কেননা একটা গাড়ির মালিকানাকে অর্থনৈতিকভাবে সচ্ছলতার একটা চিহ্ন হিসেবে দেখা হয়। একইভাবে সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় কোনো জমি বা ফ্ল্যাট যদি কেনাবেচা, লিজ বা রেজিস্ট্রি করা হয় তাহলেও রিটার্ন ফাইল করতে হয়। এমনকি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থাকলেও এই নিয়মটা প্রযোজ্য। এটা শুনলে হয়তো একটু অবাক হবেন। কেউ যদি ব্যবসার জন্য গ্যাস কানেকশন নেন কিংবা সিটি কর্পোরেশন এলাকায় বাসার জন্য গ্যাস বা বিদ্যুতের নতুন কানেকশন নেন তাহলেও তাকে রিটার্ন দাখিল করতে হবে। মানে বুঝতেই পারছেন, আমাদের বেসিক কিছু সার্ভিসের সাথেও ট্যাক্সের বিষয়টা সরাসরি জড়িত। শুধু তাই না, আমাদের দৈনন্দিন জীবনের আরও অনেক অ্যাক্টিভিটির সাথেও কিন্তু রিটার্ন দাখিলের শর্ত জুড়ে আছে। একবার ভাবুন তো, কোনো নির্বাচনে যদি কেউ প্রার্থী হন, এমনকি কোনো রেজিস্টার্ড ক্লাবের মেম্বারশিপ নিলেও রিটার্ন দিতে হয়। আরে সরকারি কোনো কাজের টেন্ডার জমা দেওয়া বা বাড়ি বানানোর জন্য রাজুক থেকে প্ল্যান পাস করাতেও কিন্তু ট্যাক্স রিটার্ন দাখিলের প্রমাণ লাগে। মূলত ৪টা বড় ক্যাটেগরি আছে: আয় আর আগের ট্যাক্সের রেকর্ড, পেশা বা ব্যবসার লাইসেন্স, বড় আর্থিক লেনদেন আর সম্পদ, এবং সব শেষে কিছু বিশেষ পরিষেবা আর নাগরিক কাজ। শেষ কথা হলো, ট্যাক্সের নিয়মকানুনগুলো প্রথম দেখাতে একটু জটিল মনে হতেই পারে, কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানা, নিজেকে আপ টু ডেট রাখা, এটাই কিন্তু একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে কর বিধি মেনে চলার প্রথম স্টেপ।